সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয়ে নির্বাচনের অপেক্ষায় দেশ। নির্বাচনের অপেক্ষায় দেশ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন আবু সাঈদ খান, সম্পাদক, দৈনিক আমাদের সময়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের অপেক্ষায় দেশ কথা বলে শুরু করছিলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন, এমন ঘোষণা তো অনেক আগে থেকেই হয়েছে। নির্বাচনের আগে সংস্কার হবে, সনদ হবে, সনদ না হলে নির্বাচন হবে না, এমন কথাও শুনেছি। নাহিদ ইসলাম মালয়েশিয়ায় বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বা হয় না। আবু সাঈদ খান, আপনাকে দিয়ে শুরু করি। কেন মনে হলো যে নির্বাচন মনে হয় ফেব্রুয়ারিতে হবে না? এটা তো উনি জবাব দেবেন, এটা নাহিদ সাহেব বলে থাকলে জবাব দেওয়ার বিষয়টা তার। তবে আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচন হবে, কেননা যেখানে প্রধান উপদেষ্টা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা দিয়েছেন, সেটা প্রমাণ করে হবে। আর একটা হচ্ছে যে সরকারের ভিতরের যারা নির্বাচন হবে না, বিলম্বিত হবে ইত্যাদি বলছিলেন, তারাও যখন বলছেন যে নির্বাচন হবে, তখন আমি আর কোনো বাধা দেখি না। হ্যাঁ, তবে বাধা তো কোনো কোনো মহল থেকে হতে পারে, তবে সব বাধাই তো আর কার্যকর হয় না। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে বড়, আর জনগণও চাইছে, বিভিন্ন মহল চাইছে যে একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার দরকার। কেননা এখানে স্থিতিশীলতা আসবে না, বিভিন্ন রকম অস্থিরতা রয়েছে, জনজীবনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরের ইনভেস্টার আসছে না, দেশীয় ইনভেস্টাররাও ইনভেস্ট করতে সাহস পাচ্ছে না, কেননা তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চায়, এবং বিদেশিরাও এই গভর্নমেন্টের সঙ্গে নয়, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আসবে এমনটাই আশা করে। তো সেই জায়গা থেকে নির্বাচনের বিকল্প নির্বাচনী, অন্য কোনো বিকল্প আমি দেখি না। অবশ্যই নির্বাচনের বিকল্প নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে সংস্কারের কথা বলা হয়েছে, যেটা ঝুলে আছে মূলত জাতীয় সনদে। সনদ ঘোষণার কথা বলা হয়েছে। সনদ নিয়ে এক দফায় আলোচনা হয়েছে, দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে, 23 দিন। আবার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, রাজনৈতিক দলের কাছ থেকে শোনা হয়েছে, আবার দেওয়া হয়েছে, আবারও তৃতীয়বারের মতো বৈঠক হবে রাজনৈতিক দলগুলো। প্রথমত হচ্ছে যে সংস্কার তো হওয়াই উচিত, তবে সংস্কার দুই রকম আছে। একটা হচ্ছে যে সংবিধান সম্পর্কিত বিষয়, সেগুলো ইচ্ছে করলে করা যাবে না। সেখানে একটা হতে পারে যে সংবিধান সম্পর্কিত বিষয়ে সব দল, সব স্টেক হোল্ডাররা একমত হয়ে করবে, পরে সংসদে র্যাটিফাই হবে। অন্যথায় সংবিধান অর্থাৎ সংসদের জন্য নির্বাচিত প্রতিনিধিদের জন্য অপেক্ষা করতে হবে। আর সমস্ত সংস্কার ইচ্ছে করলে তো আর করা যাবে না, বিশেষ করে সংবিধান সম্পর্কিত। যেমন ধরুন, একটা বিষয় বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন। তো এই গণপরিষদের নির্বাচন এই ধরনের মৌলিক বিষয়, সেটা এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেউ রাখে কিনা। আর একটা হচ্ছে যে এই সরকার তো এই সংবিধানের আলোকেই, অর্থাৎ আদালতের অনুমোদন নিয়েই সরকার গঠন করেছে, অতএব সংবিধানকে বাইপাস করে যাওয়ার সুযোগ তার নেই। অতএব সংবিধানের আলোকেই নির্বাচন হতে পারে, এবং সেই নির্বাচন নিঃসন্দেহে পার্লামেন্ট ইলেকশন, অর্থাৎ সেখানে জাতীয় সংসদ নির্বাচন। এখানে গণপরিষদ নির্বাচনের কোনো সুযোগ নেই। আচ্ছা, দেখি গণপরিষদ বিষয়ে আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকে একটু শুনি। গণপরিষদ নির্বাচন হলে কি হবে, বা হলে কিভাবে হবে, বা তারপরে তাদের কাজ একই সাথে যদি গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা হয়, তাহলে কি পৃথক পৃথক প্রার্থী হবেন, নাকি ওই প্রার্থীরাই গণপরিষদের মেম্বার? আগে তো আপনার গণপরিষদের কনসেপ্টটা অ্যাকোমোডেট করতে হবে। আপনি যেটা সাইদ ভাই যেটা বললেন, বর্তমান যে সরকারটার নাম তো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সংবিধানে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধি ব্যবস্থা না থাকার কারণে, আমি একটু যুক্ত করব আপনার সাথে, যেহেতু আপনি বলছেন যে সংবিধানে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা নাই, তাহলে অন্তর্বর্তী সরকার তো এখন দেশ চালাচ্ছে। সেটি আমি ব্যাখ্যা দিচ্ছি। সংবিধানে 106 একটা বিধি আছে, ধারা আছে, সেখানে বলা আছে যে বিশেষ ব্যবস্থায় উচ্চ আদালত ব্যাখ্যা দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে। সেটার আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে বা দায়িত্ব গ্রহণ করেছে। তার মানে এই সরকারটি ভেরি মাস সংবিধান সম্মত, সংবিধান অনুমোদিত একটি সরকার, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সরকারটি
গত বছরের 8ই আগস্টে যখন শপথ গ্রহণ করেন তখন তারা কিন্তু সংবিধান সমুন্নত রাখার, সংবিধান সংরক্ষণ করার, সংবিধানকে সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছেন। তারা কতগুলো শপথ নিতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সংবিধান সুরক্ষা, সংবিধান সংরক্ষণ, সংবিধান মানে আফোল্ডের বাংলাটা কি হবে? সমুন্নত। এক্স্যাক্টলি। তো এইটার যখন এই তিনটি শব্দে যখন শপথবদ্ধ থাকে কোনো সরকার, কোনো ব্যক্তি, তার বাইরে কি তার হাঁটার যাওয়ার সুযোগ আছে? গেলে তো সেটা সাংবিধানিক হবে, সেটা অসাংবিধানিক হবে। আপনি গণপরিষদের কথা বললেন যে গণপরিষদ নির্বাচন কি একই সাথে হতে পারে কি না। ইয়েস, গণপরিষদের কথা নতুন গঠিত একটি রাজনৈতিক দল বলছে বটে। এটা ভালো কি মন্দ সেই বিচারে আমি পরে যাব, বা এটা প্রয়োজন আছে কি নেই সেই বিতর্ক পরে। তার আগে তো প্রশ্ন আসতে হবে যে গণপরিষদ বাংলাদেশের বর্তমান সংবিধানে অ্যাকোমোডেটেড আছে কি না। যেটা অ্যাকোমোডেটেড নেই সেটা নির্বাচন কিভাবে? এটা তো $1 মিলিয়ন কোশ্চেন। এইটা নিয়ে যারা দাবিটা তুলেছেন তারা কি দেশের জনগণের কাছে কোনো পথরেখা দিয়েছেন কি না যে এইভাবে গণপরিষদ হতে পারে? 1972 সালে একটা গণপরিষদ বাংলাদেশের জনগণের, যারা সিনিয়র সিটিজেন তাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের বালকবেলায় আমরা 72 সালের সংবিধানের কথা আমরা 72 সালের গণপরিষদ আমরা দেখেছি। সেই গণপরিষদ তো 70 সালে একটা পাকিস্তান আমলে পাকিস্তানি সরকারের কাঠামোতে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন অনুযায়ী পাকিস্তানি কর্তৃপক্ষ নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ নিজেদের একটা দেশ মানে তৈরি করেছে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তো সুতরাং শেখ মুজিবুর রহমানের একটা ভিত্তি ছিল যে অ্যাটলিস্ট আপনার তার কিছু নির্বাচিত প্রতিনিধি যেই আমলে হোক না, জনগণই তাদেরকে বেছে নিয়েছিল। যেহেতু জনগণের মানে প্রদত্ত রায়কে পাকিস্তান সরকার উপেক্ষা করেছে, জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় অনুযায়ী আপনার সেই তারা একটা মানে স্বাধীন বাংলাদেশের জন্য একটা সংবিধান রচনা করেছেন থ্রু দ্যাট গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট কাউন্সিল, MCA বলতো, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট কাউন্সিল। এখন কথা হচ্ছে কি যে হোয়াট উইল বি দ্য ফরমেশন, যদি ধরেও নেই আইডিয়ালি তাদের প্রস্তাবটা যে গণপরিষদের নির্বাচন হবে, হোয়াট উইল বি দ্য ফরমেশন অফ দ্যাট গণপরিষদ? গণপরিষদের সদস্যের সংখ্যা 300 না 30 জন না কতজন, এবং নির্বাচনী এলাকা কি হবে, এটা ম্যান্ডেট কে দেবে, এটা আইনি ভিত্তি কী হবে, আইনি কাঠামো কী হবে, এটা অনেক 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 প্রশ্ন এইগুলো নিয়ে, তাই না? এবং এই বিষয়গুলো কি শুধুমাত্র একটা রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে হয়? রাষ্ট্রপতি তো সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন, রাষ্ট্রপতিও তো সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন, সুরক্ষার শপথ নিয়েছেন রাষ্ট্রপতি। তাহলে একটা জটিল এই সমস্ত দফা দাবি তুলে একটা দেশকে একটা জটিল জায়গায় তুলে নেওয়া হচ্ছে। তারপরে আমি আজকে মানে আমি তো যেহেতু আমি রাজনীতি করি, সামনে নির্বাচন, আমার নিজস্ব নির্বাচনী এলাকাতে যেতে হয় অন্যান্য, এবং আমি দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কয়েকটি জেলায়। তো সেখানে যেয়ে দেখি জামাত ইসলাম নামক একটি সংগঠনের তাদের প্রার্থীদের অনেক পোস্টার। আজকে বিকেলবেলা আমাকে একটু যেতে হয়েছিল মিরপুর অঞ্চলে, সেখানে দেখলাম লেখা আছে জামাত ইসলামী মনোনীত একজন প্রার্থীর নাম আছে। আমি যেহেতু নির্বাচন তফসিল ঘোষণা হয় না, আমি এই জন্য উল্লেখ করলাম না, কিন্তু একেবারে বিলবোর্ড ঠিলবোর্ডের মধ্যে জামাত ইসলামের মনোনীত নির্দিষ্ট আসন উল্লেখ করা, প্রার্থীর নাম উল্লেখ করা আছে সেই বিলবোর্ডে। অপর দিক থেকে গতকালকের একটা রিপোর্ট দেখলাম, জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ আবু তাহের সাহেব বলেছেন যে পিআর পদ্ধতি মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অথবা সংখ্যানুপাত নির্বাচন ছাড়া তারা নির্বাচন হতে দেবেন না, যাবেন ইত্যাদি ইত্যাদি। একদিকে মানে তাদের 300 আসনে তাদের দলীয় প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড এবং মনোনয়ন সুনির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে, এটা আবার অপর দিক থেকে পিআর সিস্টেমের কথা তারা বলছেন। এটা খুবই সাংঘর্ষিক। একদিকে মনোনয়ন দিয়ে রেখেছেন, অপর দিক থেকে পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না। তাহলে তাদের আগে ওই নির্বাচনগুলো বাতিল মানে মনোনয়নগুলো বাতিল করা উচিত, পোস্টারগুলো উইথড্র করা উচিত ছিল। হোয়াট এভার, সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো মানে পার্টিকুলার যারা পিআর এবং গণপরিষদের কথা যারা বলছেন তারা বিষয়টা বুঝছেন কি না, মানে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি এটা বলতে চাচ্ছি না তারা বোঝেন না আমি বুঝি তা বলতে চাচ্ছি না। মানে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা খুবই কনফ্লিক্টিং নেচারের, প্রচণ্ড কনফ্লিক্টিং নেচারের। এখন দেশের তো যেটা সাইবে বলেছেন, দেশের এই মুহূর্তে একটা সত্যি সত্যি একটা নির্বাচিত সরকার দরকার। আপনি দেখবেন যে আজকে শাহবাগের মোড়ে
আপনার মানে আপনার প্রকৌশলের ছাত্ররা একটা অবরোধ ডেকে বসেছে। এর আগে নানা শ্রেণী ডাকতো। আমি বহুত আগে থেকে একটা কথা বলছিলাম, তত্ত্বাবধায়ক তো নাই, মানে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের ডে ওয়ান থেকে বলে দেওয়া উচিত ছিল যে বাইরে আমরা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, বাংলা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলে, এটার ইংরেজি হলো ইন্টারিম। ইন্টারিম মানে হচ্ছে সুতরাং কথা মেজর কোনো কোর্স মানে নেয়ার কোনো ক্ষমতা তাদের নাই, এখতিয়ার নাই। তারা বলে দিতে পারতেন, ওয়েল মানে আমরা তোমার দফা দাবিগুলো রিসিভ করছি, আই এম সেন্ডিং ওয়ান অফ মাই রিপ্রেজেন্টেটিভ ফ্রম মাই অফিস টু রিসিভ ইউর মেমোরেন্ডাম অর লাইক দ্যাট, এবং উইল ফরওয়ার্ড ইট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট ইন ফিউচার। নির্বাচিত সরকারকে প্রেরণ করব। এখন তারা বলছে যে শাহবাগে এসে তাদের দফা দাবিগুলো মানতে হবে। এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাবিগুলো কি, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। আচ্ছা, এটা কি নতুন ব্যাপার? এই এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে হঠাৎ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লেখে, তা তো না। আপনি আমি আরেকটু কই নাকি অসুবিধা? যে বিদেশে দেখবেন যারা ডেন্টিস্ট, আমার হতে অনেক ডেন্টিস্ট বন্ধুরা ছোট ভাইরা মাইন্ড করতে পারেন, বিদেশে যারা ডেন্টিস্ট্রিতে যারা পড়তেন মানে বিদেশে, তাদেরকে ডাক্তার বলা হয় না, তারা ডেন্টিস্ট্রিতে আছেন। একসময় ডেন্টিস্ট্রি 4 বছরের কোর্স ছিল, যখন এমবিবিএস ছিল 5 বছরের কোর্স। এমবিবিএস ডাক্তারও ডাক্তার লিখতেন, ডেন্টিস্টও ডাক্তার লিখতেন। এইবার ডেন্টিস্ট আর এমবিবিএস আলাদের মধ্যে বহু বছর ফাইট ছিল। পরবর্তীতে এখন বোধহয় মানে ডেন্টিস্টের 4 থেকে 1 বছর বাড়েছে টাড়িয়েছে। এখন দেখবেন যে আপনার ওই যারা থেরাপি দেয়, ফিজিওথেরাপি, ও ব্যাটারও লেখে ডাক্তার। একটা লোকের নাম আছে, বললে আবার সে প্রচার হয়ে যাবে বেশি, এই জন্য আর বলতে চাচ্ছি না। সে আবার ইউটিউবে তার এই কোমর ব্যথা, নানান ব্যথা নিয়ে আছে, করে নানান রোগের চিকিৎসা, কিডনি চিকিৎসা ইউটিউবে দেয়। ও একটা মানে ফিজিওথেরাপিতে সে একজন বিএসসি ডিগ্রি হোল্ডার। ও ব্যাটাও লেখে ডক্টর, মানে ডাক্তার। এখন আপনি যাবেনটা কোথায়? দেশে তো একটা নিয়ম নীতি বলে কিছু আছে বলে না, এবং এটা যে হঠাৎ করে গত 1 বছর ধরে নাই তা না। এই অরাজকতা, এই অব্যবস্থাপনা ইয়ার্স টুগেদার, বছরের পর বছর চলছে। সুতরাং এগুলোর একটা অবসান হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই অবসান করার দায়িত্ব তো ইউনূস সাহেব একলা নেন নাই। ইউনূস সাহেবের বলা উচিত হবে যে বাইরে এইটা তোমার দফার দাবি সব দিচ্ছি, যা সামনে যারা সরকার আসবে, ডাক্তার লিখবে কিনা, ইঞ্জিনিয়ার লিখবে কিনা, অমুক কিনা তমুক কিনা, কি হবে না হবে, এভরিথিং দে উইল ডু ইট। আমার দায়িত্ব হচ্ছে একটা ফেয়ার নির্বাচন করা, যেটা 15 বছর তোমরা করতে পারো নাই। আমি একটা জনগণের কাছে একটা নির্বাচিত সরকার দিয়ে দেব, এবং এটা করার জন্য যাতে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট যাতে আসে, মানে নিজেদেরকে জমিদার যাতে না ভাবে, জনগণদের যাতে প্রজা না ভাবে, এরকম একটা সরকার। জি, আপনাকে ধন্যবাদ। আসবো এইটুকু বললে সমস্যার সমাধান হয়ে যায়। ইঞ্জিনিয়ারদের এই আন্দোলন বিষয়ে একটু শুনি। আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন করেছেন সারা দেশেই, আজ আমার খেয়াল আছে আমাদের ছাত্র নেই, ওই ডিপ্লোমালারা বলতো কিল্ড বিএসসি ইঞ্জিনিয়ার। কি চিন্তা করেন, মানে কি ভয়াবহ। আজ সচিবালয়ে তারা গিয়েছিলেন, সেখানে উপদেষ্টাদের সাথে 3 জন উপদেষ্টাদের সাথে বৈঠক করতে চেয়েছিলেন, তাদের সাথে সাক্ষাৎ হয়নি। 3টার দিকে আবার শাহবাগ অবরোধ করেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চেয়েছেন। একটা ব্রিফিং তারা করেছেন, এখনো পর্যন্ত হয়তো তারা সেখানে আছেন। এর সমাধান কি? সে সিদ্ধান্ত কে গ্রহণ করবে? এটা পলিসি মেকাররা না স্টুডেন্টরা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জাতি পরিচালনা কে করবে। তো সেখানে নীতি নির্ধারকরা রয়েছে, পার্লামেন্ট থাকে, যেখানে পার্লামেন্ট কাজ করে না, তারপরে এক ধরনের নীতি নির্ধারকরা রয়েছেন, তারা এটা সিদ্ধান্ত নেবে। আর একটা হচ্ছে যে কে ডাক্তার লিখবেন, কে ডাক্তার লিখবেন আর কে ডাক্তার লিখবেন না, কে ইঞ্জিনিয়ার লিখবেন আর ইঞ্জিনিয়ার লিখবেন না। বিদেশি ফার্মে, অনেক ফার্ম আছে প্রাইভেট ফার্মে, তো তারাও ইঞ্জিনিয়ার কি দেয়, মানে ইঞ্জিনিয়ার লেখে। ইঞ্জিনিয়ার মানে মিস্ত্রি। ধরেন যদি বাংলার প্রতিশব্দ আমরা খুঁজতে চাই, মিস্ত্রির চেয়ে ভালো, কিংবা প্রযুক্তিবিদ, তাও তো কাভার করে না। তো এরকম শব্দ ইংরেজিতে ইঞ্জিনিয়ার সবাই লিখতে পারে। এখন হলো কোন ইঞ্জিনিয়ারের কার্যপরিধি কী হবে, তার গুরুত্ব কী হবে, সেইটা একটা প্রশ্ন। কিংবা ডাক্তার, আগে যারা কোয়াক ডাক্তার ছিল গ্রামে, তারাও ডাক্তার, এখনো ডাক্তার বলে, ডাক্তার বলে সবাই, বলে। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করে এইভাবে, পাশ করা ডাক্তার আর পাশ ছাড়া ডাক্তার আর কি। তো একসময় এলএমএফ ডাক্তার ছিল, মানুষ ঠাট্টা করে বলতো ল্যাম্পো ডাক্তার, তো এরকম তো ছিলই। তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো কোনো, আমি সেদিকের বাস্তবতা এটা ছিল
সেদিন ইচ্ছে করলেই তো এমবিবিএস ডাক্তার সারা দেশে ছিল না। সেদিন তো একসময় তো কবিরাজের কাছে কিংবা এই হাতুড়ি ডাক্তারের কাছে তো আমাদের চিকিৎসা নিতে হয়েছে, তারাই তো হাল ধরেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কার কাজের পরিধি কী হবে, গুরুত্ব কী, অবস্থান কী হবে, সেইটা নিয়ে আলাপ হতে পারে। কিন্তু কে ইঞ্জিনিয়ার লিখবে কি লিখবে না এটা তো বিষয় না। কে নামের সঙ্গে কি লিখবে এটা তো তার ডিপার্টমেন্ট, তার ইসের বিষয়। আর একটা হচ্ছে যে এগুলো নির্ধারণ করবে সরকার, এবং সেখানে একটা সরকার হতে পারে, একটা কমিশন হতে পারে, কিন্তু চাপের মুখে, অর্থাৎ এটাও তো এক ধরনের মব, এবং এই যে মব তৈরি করে দাবিদা আদায় করা, এই মানসিকতা, এবং এই গভর্নমেন্ট খানিকটা মবের কাছে নতি স্বীকারও করেছে। শুধু কি সরকার, রাজনৈতিক দল করছে না? আমি তো রাজনৈতিক দল, ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাকে। বলুন। ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি একটা কথা বলেছেন, অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে, তিনি জবাব দিয়েছেন। তার জবাব আমরা এখন পর্যন্ত পত্রপত্রিকায় যা দেখেছি, স্বাক্ষর করা কাগজ দেখিনি যে 3 মাসের জন্য তার পদ স্থগিত রাখা হয়েছে। এটা কি চাপ নয়? এইটা তার নিজেই সে দলের বিষয়, এটা বিএনপি সিদ্ধান্ত নেবেন তার দলকে কিভাবে পরিচালনা করবেন, দলে কাকে মেম্বারশিপ রাখবেন কি রাখবেন না। তবে ফজলুর রহমানের বাসার সামনে যে অবস্থানটা, এটা মব, এটা অন্যায়, এবং এটা কোনো ক্রমে সমর্থনযোগ্য নয় যে ফজলুর রহমানের বাসার সামনে কিছু ছেলে, কিছু ছেলে মেয়ে গিয়ে অবস্থান করবেন, আর পুলিশ সেনাবাহিনী গিয়ে ওখানে তাদেরকে পাহারা দেবে না ফজলুর রহমানকে পাহারা দেবে জানি না, তাকায় তাকায় দেখবে, কিংবা মাঝখানে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। এবং এটা অবসান হওয়া উচিত। এবং প্রথম আলোতে খেলাচ্ছে এরকম ঘটনা ঘটেছিল। প্রথম আলোর সময় এখানে গরু জবাই করা হয়েছিল, এবং সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে প্রথম আলোকে পাহারা দিয়েছিল, কিংবা তাদের পাহারা দিয়েছিল, আমি জানি না। তো এইটা কেন? আর পুলিশ কি এতই দুর্বল, কি এতই সিদ্ধান্তহীনতা সরকার ভুগছে যে একজন লোকের বাড়ির সামনে মব সৃষ্টি করা হবে, তাকে চাপ সৃষ্টি করা হবে, সেই ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না? এটা তো হতে পারে না। এইটা একটা বিবেচনার বিষয়। আর একটা হচ্ছে যে তার দল তাকে শোকজ করেছে, সেটা তাদের বিষয়। এখন তারা মব দ্বারা তাড়িত হয়েছে কিনা, অনুপ্রাণিত হয়েছে কিনা, সেই জবাব আমি দিতে পারবো না, সেইটা তো বিএনপি লোকেরাই দেবেন। আসাদুজ্জামান রিপনের বিষয়ে কিছু বলবেন? না, ঠিকই আছে। সেটা হচ্ছে যে পার্টি তার কিছু কিছু বক্তব্য, তার কিছু ন্যারেটিভস, সাথে পার্টি একমত পোষণ করতে পারছে না, এবং সেজন্যই পার্টি তাকে কারণ দর্শন নোটিশ দিয়েছে। আপনি যেটা বললেন যে মানে পত্রিকা, আমি একটু আগেও অনলাইনে দেখলাম যে তার পদ স্থগিত করা হয়েছে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পার্টির তরফ থেকে কোনো নেতার আচরণ বা তার কোনো বক্তব্য যদি পার্টির পলিসির সাথে সাংঘর্ষিক হয়, তখন তার ব্যাপারটা একটা পিউনিটিভ মেজার নীতি হয়। বাট অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ সিটিজেন, মানে ফজলুর রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ভীতি প্রদর্শন করা অথবা সেখানে মব সৃষ্টি করা, দ্যাট ইজ নট অলসো ওয়ান্টেড, নট এক্সপেক্টেড। প্রতিটি নাগরিকের স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকা উচিত। সেটা আপনি পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন। যেমন আমার পার্টিতে যদি ধরেন আমি একটা ভিন্ন মত পোষণ করি, যেটা পার্টি সাবস্ক্রাইব করেন, অথবা পার্টির আইডিয়া আমি সাবস্ক্রাইব করি না, তখন আমি শৃঙ্খলা বিরোধী কাজের দায়ে আমি হব, পানিশড হব। সেটা ভিন্ন বিষয়, সেটা তো একটা শৃঙ্খলার বিষয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, ইউ ক্যানট টেক দ্য মেজার ইন ইউর ওন হ্যান্ড। আপনি হাতে তুলে তো আপনি কাউকে ভয়, ভীতি বা শাস্তি বিধান আপনি করতে পারেন না। ওয়েল, আপনি যদি মনে করেন যে মানে তার এই বক্তব্যগুলো পছন্দ হচ্ছে না, অথবা দেশ তো স্টিল একটা মানে আইনের শাসনের কথা তো আমরা বলি, ইউ ক্যান গো টু দ্য কোর্ট, ইউ ক্যান ফাইল কেস এগেনস্ট হিম। তার এই বক্তব্য ডেরিগেটরি, এই বক্তব্য সাংঘর্ষিক, এই বক্তব্য যায় না, ইত্যাদি ইত্যাদি, উস্কানিমূলক। লট অফ, উনি নিজেও আইনজীবী, আর যারা করবেন তারও তো আইন না জানার কথা না। প্রতিদিন নাগরিকেরই কম বেশি আইন জানা উচিত। আর মানে মব কখনো জাস্টিস হয় না, ভায়োলেন্স, মবটা ভায়োলেন্সই হয়। সুতরাং ভায়োলেন্সের মধ্য দিয়ে কখনো পজিটিভ কিছু হয় না। ছোট্ট একটা জিজ্ঞাসা, যদি ফজলুর রহমানের বাসার সামনে এই মবটা জাস্টিফাইড না হয়, তাহলে কি বিএনপির পক্ষ থেকে এই মবের বিপক্ষে কিছু বলা হয়েছে?
না, মবের বিপক্ষে কিছু মানে বিষয় না, আমরা তো ওভারঅল নীতিগতভাবেই আমরা মব ভায়োলেন্সকে সাপোর্ট করি না। ওভারঅল বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল মব কথা ভায়োলেন্সের ব্যাপারে স্পষ্ট আমাদের পার্টির অবস্থান, এবং এটাকে আমরা ডিসকার্ড করার কথা বলেছি, এটা পরিহার করার কথা বলেছি, এবং এটা যে গণতান্ত্রিক সংস্কৃতির সাথে স্বাধীন মত প্রকাশ করার সাথে যায় না, এই ব্যাপারে আমাদের পার্টির অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা বহুবার বলেছি এই কথাটা। এটাও স্পেসিফিক্যালি ওনার ব্যাপারে বলা হয়নি, বিকজ এই ঘটনাটি তো উনি কিছুটা ইগনাইট নিজে করেছেন, অর্থাৎ নিজে কিছু সৃষ্টি করেছেন। তো তার জন্য আইন তো তাকেও প্রোটেকশন দেবে, আইন তাকে সবাইকে প্রোটেকশন দেওয়া উচিত, আইন তো সবাইকে প্রোটেকশন দেবে, সেটি বলছি। তো সুতরাং উনি নিজে কিছু পরিস্থিতি তৈরি করেছেন, ওনার কিছু বক্তব্য, যে বক্তব্য অনেককে আহত করেছে, ওনার বেশ কিছু বক্তব্য, যে বক্তব্য আমার পার্টি একমত পোষণ করে না, আমি নিজেও ব্যক্তিগতভাবে তার বক্তব্যের সাথে একমত নই। কারণ আমাদের দেশের আপামর জনসাধারণ তো একটা পরিবর্তন চেয়েছে, যেটার কালমিনেশন হচ্ছে 5ই আগস্ট। 16 বছরের লড়াইটি 36 দিনে ধাপে ধাপে শেষ হয়েছে। যে কোনো ঘটনা তো শেষ হয়, আগুন জ্বললেও তো নিভে নাকি? আগুন জ্বলার সময় যে ফ্লেমটা থাকে, আর মানে যখন নিভে যায় তখন ফ্লেমটা একরকম থাকে না। তো সুতরাং আপনার আগুনটা যখন জ্বলেছিল, মানে আমরা সেই 52 সালের কথা বলতাম, ভাষা আন্দোলনের সময় একটা আপনার স্মরণিকা বেরোতো প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে। আমার এখনও আপনার একটা স্মরণিকা আমার কালেকশানে আছে। সে আগুন ছড়িয়ে গেল সবখানে। সে আগুন কি আপনার প্র্যাকটিক্যাল ফায়ার তো না, বস্তুগত আগুন না, চেতনাগত আগুন। সে আগুন ছড়িয়ে গেল সবখানে। তো এই যে আন্দোলনের যে আগুন, গণতন্ত্রের আকাঙ্ক্ষার যে উদগ্র বাসনা, গণতন্ত্রের পক্ষে, সমাজটা পরিবর্তনের পক্ষে, রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচারী ব্যবস্থার বিপক্ষে, তাই না? তো এগুলোর বিরুদ্ধে তো একটা দীর্ঘদিন একটা আন্দোলন জারি ছিল সমস্ত মহলে। শেষ 36 দিনে সমস্ত নারী পুরুষ, এই দেশের সকল নাগরিক, সমস্ত পেশা নির্বিশেষে সবাইটাকে যার যার কর্তব্য জ্ঞানে তারা মাঠে নেমেছেন। এটা তো ছাত্রদের একার বিষয় না, এটা কোনো রাজনৈতিক দলের একার বিষয় না, সবাই তো নেমেছেন। সুতরাং এটাকে তো আমি আমাদের সাফল্য বলি, এটা আমার এই গৌরবে তো আমি গৌরবান্বিত মনে করি নিজেকে। সুতরাং ওই জায়গাতে যদি কেউ হাত দেয়, আমার গণতন্ত্রের সংগ্রামকে যদি কেউ হাত দেয়, এটাকে যদি মেলাইন করে অথবা ছোট করে, সেখানে তো আমি আহত বোধ করি। তো উনি ফজলুর রহমান সাহেবের কিছু স্টেটমেন্টে পুরো স্পিরিটটাকেই আহত করেছে। সেটার জন্য আমি সেই জন্য শব্দটা বললাম। তিনি আজকের এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে কিছু ইগনাইট নিজেই করেছেন, কিন্তু এটার রিটালিয়েশন হিসেবে আবার যেটা হচ্ছে, সেটার ক্ষেত্র আমাদের জন্য এটা মব ভায়োলেন্সের জায়গাটা যাতে না যায়, আমরা নিন্দা করব, সমালোচনা করব, প্রতিবাদ করব, সেটার একটি রাজনৈতিক ভাষা থাকতে হবে। প্রতিবাদের ভাষাগুলো শুনেছেন? সেই জন্যই তো আমি আপত্তির কথা তো সেখানে বলি। যেমন আমি এই প্রসঙ্গক্রমে আমি যদি এখন কথাটা বলি, যেমন ধরেন আমাদের তথ্য উপদেষ্টা, আমাদের সরকারের ছাত্রদের একাংশের প্রতিনিধি, আমি একাংশ শব্দটা বলতে এই কারণে পছন্দ করি, হয়তো সাইদ ভাই, আমি একাংশ বলার পর সাইদ ভাই আমার দিকে তাকাচ্ছিলেন, না তাকাচ্ছেন বলতে আমি ইন পজিটিভ সেন্সে বলছি। একাংশটা বলতে আমি কম এই কারণে ব্যাখ্যাটা দেই, সেটা হচ্ছে যে 5ই আগস্ট পর্যন্ত বা 5ই আগস্টের কয়েকদিন পর্যন্ত যেভাবে আমাদের ছাত্ররা সকল সাইনবোর্ড নির্বিশেষে তারা যেভাবে সবাই এক ছিল, জুতোবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ ছিল, চলে গেছে। সেই ক্ষেত্রে সেই জন্য আমি বলি, সরকারে এখন যারা আছে তাদের ছাত্রদের একটি অংশ, একাংশ, এই কারণে বলি। আমার দলের ছেলে তো সরকারে নাই, শিবিরের ছেলেরা সরকারে নেই, বাম সংগঠনের ছেলেরা সরকারে নাই, এই জন্য বলছি একাংশ। সেই একাংশের প্রতিনিধির যে 2জন ছাত্র প্রতিনিধি ক্যাবিনেটে আছে, এটা কি ক্যাবিনেট বলা যায়? অ্যাডভাইজারি কাউন্সিলকে আমি জানি না, শব্দটা একটু নতুন বানানো দরকার বোধ হয়, চিন্তা করা উচিত ভাষাবিদদের। যখন এক্সারসাইজ করে সমর্থক, তো যাই হোক, তো সেখানে একজন উপদেষ্টার সাথে যে পতিত স্বৈরাচারের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে যে আচরণটি করেছে, যেই সহিংসতা করেছে, সেটা প্রচণ্ড নিন্দনীয়। এবং এই কাজগুলো ওরা দেশেও করত, আওয়ামী জামানায় কাজগুলো করত। এই হেলমেট বাহিনী
এই লুটেরা বাহিনী, এই সন্ত্রাসীগুলো এই বাংলাদেশে এই কাজগুলো করতো। এই সন্ত্রাসীদের একটা বড় অংশ তারা পাচার হয়ে পালিয়ে তারা লন্ডনে, আমেরিকা, নানা জায়গায় গেছে। আজকে প্রত্যেকে দেখলাম রেকর্ড সংখ্যক 7,500-এর মতো অ্যাসাইলাম সিক করেছে। এই চোরেরা, লুণ্ঠনকারীরা, সন্ত্রাসীরা ওইসব জায়গায় আশ্রয় নিয়েছে। এবং এই সন্ত্রাসীদের আমি গভর্নমেন্টকে বলবো, আমার গোয়েন্দা সংস্থাকে বলবো, টু আইডেন্টিফাই দেম, চেহারা দেখে দেখে চিহ্নিত করতে হবে। এটা মাহফুজ একজন ব্যক্তি না, এটাকে আমি খুব সিম্বলিক্যালি মনে করি। এই পতিত স্বৈরাচারের যে আপনার ধৃষ্টতা, এটা মাহফুজকে আক্রমণ করার বা তাকে হেনস্থ করার যে উদ্দেশ্য, এটাকে আমি কোনো ব্যক্তি বিশেষের বিষয়টা দেখি না। বিষয়টা এনসিপি বা এনসিপি ঘনিষ্ঠ বিষয়টা এইভাবে দেখি না। আমি মনে করি যে আমাদের আন্দোলনের শক্তিদের মধ্যে মাহফুজ একটি অংশ। সুতরাং এই অ্যাটেম্পটি, সম্মানিত দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্মে। জি, আপনি অব্যাহত রাখুন। এই অ্যাটেম্পটিকে আমি মনে করি কালেকটিভলি সবাই, যারা আমরা 5ই আগস্ট সংগঠনের জন্য এই বিপ্লবে, এই অভ্যুত্থানে গত 16 বছর ধরে আমরা যারা ছিলাম, এই ঘটনাটিকে আমরা খুব স্বাভাবিকভাবে আমাদের নেওয়া উচিত হবে না। এবং প্রত্যেকের উচিত হবে এই ঘটনাকে সিরিয়াসলি নিন্দা করা, অ্যালার্ট হওয়া এবং পতিত স্বৈরাচারের লোকগুলো। আমি আজকে বললাম মিরপুরে গিয়েছিলাম, মিরপুরে আসার পথে খুব চুপে চুপে দেখলাম 2টি জায়গায় লেখা আছে। আমরা যেমন বলতাম হটাও হাসিনা বাঁচাও দেশ বলতাম, স্লোগানটা বিএনপির স্লোগান ছিল হটাও হাসিনা বাঁচাও দেশ। আজকে দেখলাম আমাদের স্লোগানটা চুরি করে হটাও হাসিনার জায়গায় দেখছে হটাও ইউনুস বাঁচাও দেশ। এই চোরদের, এই সন্ত্রাসীদের, এই পলাতক লীগদের লোকজন যারা এখন চুপে চাপে ছোট ছোট করে কথাগুলো লিখছে বা বলার চেষ্টা করছে। আওয়ামী লীগ লিখেছে আপনি নিশ্চিত? নিশ্চিত, হোয়াই নট, নিশ্চিত। কারণ এই পলাতক লীগ ছাড়া এগুলো লিখবে কারা? আমি তো ইউনুস সাহেবকে হটাতে চাই না, আমার দল হটাতে চায় না, জামাত ইসলাম হটাতে চায় না, এনসিপি হটাতে চায় না। বাংলাদেশের যারা এই আন্দোলন সংগঠিত করেছে তাদের কেউই তো আমরা প্রফেসর ইউনুসকে হটাতে চাই না। কারণ প্রফেসর যেটা উনি বলেন, প্রফেসর ইউনুস ক্যাটেগরিক্যালি বলেছেন কান্ট্রিজ স্টেবল, দেশের নির্বাচন একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট আছে, তার সরকার একটা নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই যে চোরেরা, এই পলাতক শ্রেণী যে কাজগুলো করছে, এদেরকে বাড়তে দেওয়া উচিত হবে না। জি, আপনাকে ধন্যবাদ। আবু সাইদ খান, জুলাই সনদ অঙ্গীকারনামায় কিছু কিছু বিষয় অযৌক্তিক মনে করছে বিএনপি। সংবিধানের উপরে প্রাধান্য পায় এমন কোনো বিষয় যৌক্তিক হতে পারে না, সালাউদ্দিন সাহেব বলেছেন। জুলাই সনদ আসলে আটকে আছে কোথায়? এখানে আটকে আছে। কেননা এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান অনুসরণ করে জুলাই সনদ বাস্তবায়িত হবে, না জুলাই সনদের দিগ নির্দেশনায় সংবিধান পরিচালিত হবে। তো সেটা তো বাস্তবে হয় না। তো সংবিধানের সঙ্গে যেটা কন্ট্রাডিক্টরি, তো সেটা তো এটা হবে না। এখানে আটকে আছে। এখানে দুটো জিনিসে আটকে আছে। একটা হচ্ছে যে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া যাবে না, আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্য যেটা বুঝেছি। আর একটা বিষয় হচ্ছে সেটা হলো যে আদালতে যাওয়া যাবে না। তো আদালতে তো সব ব্যাপারে যাওয়া উচিত, কারণ আদালত হচ্ছে আমাদের সংবিধানের ইন্টারপ্রেটার। অতএব যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যা নিয়ে আদালতে যেতে পারে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে যাওয়া এটা অধিকার। এবং ইনডেমিনিটি দেওয়া হয়েছিল সেটা ছিল অযৌক্তিক। যেমন 75 সালে ইনডেমিনিটি দিয়ে শেখ মুজিব হত্যার বিচার রহিত করা হয়েছিল, অন্যায়। এটা ঠিক তেমনই করে কোনো বিচার, কোনো কিছু রহিত করা যায় না। অতএব আমার কাছে মনে হয় যে দুটো জিনিস, তো সংবিধান, একটা হলো সংবিধানের উপরে কেউ প্রাধান্য বিস্তার করবে না, সংবিধান অনুসরণেই সব আইন সব কিছু পরিচালিত হবে। কেন? সংবিধান হচ্ছে সুপ্রিম ল, সব আইনের উপরের আইন। অতএব সংবিধানকে ক্রস করতে পারে, সংবিধানকে ডিকটেট করতে পারে এমন কোনো আইন দেশে থাকতে পারে না, এক। আর 2 নম্বর হচ্ছে আদালতে যেতে পারে। কেন? আদালত থেকে কাউকে নিবৃত্ত করার অধিকার এটা সংবিধান দেয় না। তাই এখানে সমস্যা হচ্ছে, এখানে যারা বলছেন এই কথাটা, তারা সংবিধানকে সমুন্নত রাখতে বলছেন না। কেননা তারা বলছেন যে তাদেরকে এই সংবিধান তাদের নতুন করে করার এখতিয়ার রয়েছে। আসলে সেই এখতিয়ার আছে কিনা? হ্যাঁ, যদি এটা সংবিধান সম্মত সরকার না হতো, একটা বিপ্লবের ভিতর দিয়ে সরকার গঠন হতো, সংবিধান বাতিল হয়ে যেত, কিন্তু তেমনটা তো হয় নাই। তো
তো এটা তো আর একটা বিপ্লব হয় নাই। গতকাল ডক্টর কামাল হোসেন ওই বিষয়ে কথা বলেছেন, সংবিধান সমুন্নত রাখার কথা বলেছেন। তো এখন হচ্ছে যে তো এটা তো আর একটা বিপ্লব হয় নাই যে একটা বিপ্লবের ভিতর দিয়ে রাষ্ট্র ব্যবস্থাটা পুরনো রাষ্ট্রটাকে ভেঙে ফেলা হয়েছে, এমন হয় নাই, কিংবা আইন কানুন বাতিল হয়ে গেছে। কেন হলো না হতে হতে? সেইটা তো অন্য জিনিস, সেটা কারো পরিকল্পনাও ছিল না। এটা কি কারো পরিকল্পনা ছিল? একটা পুটা সংস্কারের আন্দোলন, তার সঙ্গে জনগণ ক্ষুব্ধ হয়ে একটা কমন জায়গায় এসেছিল যে স্বৈর শাসক শেখ হাসিনাকে সরাতে হবে, এটা তো মূল জায়গা ছিল। তারপরে শেখ হাসিনা সরে যাওয়ার পরে তো কিভাবে দেশ পরিচালিত হবে ইত্যাদি প্রশ্নগুলো সামনে এসেছে। কিন্তু এইটাকে বিপ্লবের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো লড়াই আন্দোলন সমাজদেহে ছিল না। এটা পরবর্তীতে এটা তৈরি করা হয়েছে, পরবর্তীতে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে কেউ যে এটা একটা অমোক মাস্টারমাইন্ড ছিলেন, অমোক লক্ষ্যে ছিল। এগুলো আমার মনে হয় যে আসলে এমন ঘটনাটা শুনিনি। আর একটা হচ্ছে যে আন্দোলনকে তো কাছে দেখেছি, আর একটা হলো এই আন্দোলনের এই সঙ্গে স্পিডের সঙ্গেও থেকেছি, লিখেছি, বলেছি। অতএব আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ ছিল না যে এটাকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিংবা সেই ধরনের লিটারেচার, সেই ধরনের বক্তব্য ছিল না। ফরহাদ মাজার সহ অন্য যারা বক্তব্য দিচ্ছেন তারা হচ্ছে অভ্যুত্থান উত্তর বক্তব্য দিচ্ছেন যে শহীদ মিনারের শপথ নেওয়া উচিত ছিল, সংবিধান বাতিল করা উচিত ছিল ইত্যাদি। আর একটা জিনিস আমি বলি যে এখানে আপনার কথা শুনবো, আমি একটু ছোট্ট প্রশ্ন জুড়ে দিই। তাহলে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়ার বিষয়টি আসছে কোত্থেকে বা কেন আসলো? এটা একটা দাবি, এবং এই দাবির পিছনে ছাত্রদের ব্যাপার আছে, জামাতের ব্যাপারও আছে। কেন জামাত ৭১-এ পরাজিত শক্তি, তো ৭১-এর পরাজিত শক্তি বদলা নিতে চায়, তো সে নানা রকম কৌশল, কখনো কখনো দেখা যাচ্ছে যে আন্দোলনের সঙ্গে থাকে, কখনো কখনো আবার আন্দোলনকে বাদ দিয়ে তারা আপোষও করে। ৮৬ সালের কথা খেয়াল আছে যে ৮৬ সালে তারা আন্দোলনের সঙ্গে ছিল, কিন্তু আওয়ামী লীগ যখন নির্বাচনে যায় তখন আর তারা আন্দোলনের সঙ্গে থাকে নাই। তো জামাতের এই দ্বৈত নীতি, সুবিধাবাদী নীতি, এটা তো রয়ে গেছে। আওয়ামী লীগের সাথেই নির্বাচনে যায়, হ্যাঁ ৮৬ সালে। হ্যাঁ, সেটা আমি বললাম যে অর্থাৎ তাদের এই দ্বৈত নীতি, এই বিষয়ে আসবো, মানে তারা একটা সবসময় একটা দ্বৈত নীতি। এই দ্বৈত নীতির কারণটা হচ্ছে ৭১-এ তাদের কৃতকর্ম, ৭১-এর কৃতকর্মের কারণে তাদের এক ধরনের দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা তো তারা জন্য দুটো জিনিস হতে পারত। একটা হলো তারা প্রকাশ্য ক্ষমা চেয়ে তারা নতুন করে রাজনীতি নিজেদেরকে সজ্জিত করতে পারত, তো সেটা চায়নি। তো এখানে পাকিস্তানও ৭১-এর কৃতকর্মের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাইছে না, আর তাদের অনুগত জামাতও এটা চাইছে না। তো এখানে হলো প্রবলেম। কেননা এখন যারা জামাত করে তারা ৭১-এ তাদের কোনো ভূমিকা ছিল না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা ৭১-এ তাদের জামাতের সেই সব নেতাদের কৃতকর্ম, তাদের সেই লেগাসি তারা বহন করছে, এখানে আপত্তির বিষয়টা। তা না হলে জামাত তো নিশ্চয়ই তারা নতুন করে বক্তব্য দিতে পারত এবং এটাকে ডিজোন করতে পারতো। তারা ডিজোন করছে না। ৭১-এ জামাত তার ভূমিকাকে তারা ওন করছে, প্রবলেমটা সেখানেই। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। আসাদুজ্জামান রিমোট, দ্বৈত নীতির কথা বলেছেন জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল হিসেবে। আমি না, এটা সাইড বাই যেটা যে উদাহরণটা টেনেছেন সেটা তো ঐতিহাসিক সত্য, এর মধ্যে তো কোনো আপনার মানে অন্য কোনো বক্তব্য ব্যাখ্যা নেই। বাট আমি কারেন্টলি যেটা দেখতে পাচ্ছি তাদের, সেটা হচ্ছে তারা সংখ্যানুপাতে নির্বাচনের কথা বলছেন, যেটা আমাদের সংবিধানে উল্লেখ নেই, খুব ক্লিয়ারলি নেই। তারপরে অপর দিক থেকে তারা কিন্তু প্রার্থী মনোনয়ন দিয়ে রেখেছেন, ৩০০ আসনই দিয়ে রেখেছেন। তাদের প্রতিটি নির্বাচনী এলাকায় তাদের প্রার্থীর পোস্টার রয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীক দিয়েই কথা লেখা আছে, এবং সে প্রার্থীরা কিন্তু উল্লেখ করতে আদৌ দ্বিধা করেননি যে তাদের দলের নাম উল্লেখ করে যে জামাত ইসলাম মনোনীত এই আসনে এই প্রতীকে ভোট দিন, এরকম এইভাবে লেখা আছে। তো এটা তো নিঃসন্দেহে মানে একটা হচ্ছে স্বাভাবিক নির্বাচনের দিকে তারা যেতেই পারেন, প্রচারণা চালাতেই পারেন, রাজনৈতিক দল হিসেবে তো সেটি করার কথা। বাট অন দ্য আদার হ্যান্ড তাদের পার্টির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যখন আবার বলেন যে সংখ্যানুপাতে নির্বাচনটা হচ্ছে তাদের দাবি, এবং এই নির্বাচনের দাবি মানা না হলে, এই পদ্ধতিতে এই দাবি মানা না হলে তারা নির্বাচনে অংশ নেবেন না, এটা আমার কাছে মনে হচ্ছে না যে তারা তাদের নির্বাচন নিয়ে তারা একটি স্থির কৌশলের মধ্যে তারা আছেন, এটা আমার আদৌ মনে হয়নি। জি, আমরা শেষ করব। আবু সাঈদ খান, আর কিছু? না, এটাই আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটাই তো সমাধান, এবং সেই নির্বাচন হচ্ছে বর্তমান সংবিধানের আলোকে
নির্বাচনটা করতে হবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সংবিধান এসছে। এই সংবিধানের অনেক কালাকানুন এবং অগণতান্ত্রিক ধারা যুক্ত হয়েছে। তো যে পথে এটা যুক্ত হয়েছে সেই পদ্ধতিতেই এটাকে অপসারণ হতে পারে। অতএব অপসারণ করে গণতান্ত্রিক ধারায় সংবিধানকে ফিরিয়ে নিয়ে আসাটা হচ্ছে জাতির সামনে সবচেয়ে বড় কর্তব্য। ধন্যবাদ আবু সাঈদ খান, আসাদুজ্জামান রিপন, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।